কোটা আন্দোলনে অজস্র ছাত্রছাত্রীরা তাদের নিজের প্রাণ হারিয়েছে। তাদের দাবি যে 30% বাংলাদেশি মুক্তিযোদ্ধাদের ছেলেমেয়েরা বা নাতিপুতিরা আজকের দিনে দাঁড়িয়ে বড় বড় ইউনিভার্সিটি হোক বা চাকরির ক্ষেত্রে হোক তারা ছাড় পাচ্ছে। আর এই 30% কোটা সিস্টেমকে বাতিল করার জন্য পথে নেমে গেছে বা প্রোটেস্ট করছে বাংলাদেশি ছাত্রছাত্রীরা। আর এই প্রোটেস্টের সময় বাংলাদেশি প্রধানমন্ত্রীর একটা বয়ান আসে যে বাংলাদেশি মুক্তিযোদ্ধারা ছাড় পাবে না, ছাড় পাবে কি রাজাকারেরা? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? আর এই কথাটার জন্য কাটার ওপর নুনের ছেটার মতো কাজ করেছিল এই প্রোটেস্টে, যেখানে একটা স্লোগান শুরু হয়েছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। কি এই রাজাকারের আসল মানেই বা কি, যার জন্য পুরো জ্বলে উঠেছিল ছাত্র সমাজ? সবকিছু শুরু থেকে এক্সপ্লেন করা হবে আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। ছাত্র রাজনীতি না, ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ চাই আমরা। তারা কিভাবে আমাদের মেয়েদের গায়ে হাত তুলে, তারা কিভাবে আমাদের উপর লাঠি চার্জ করে। আমি আমার শহীদ ভাইদের রক্তের সাথে বেইমানি করব না। এই ক্যাম্পাস ছেড়ে আমি বাড়িতে যেতে পারবো না, বাড়িতে আমি থাকতে পারবো না, আমি ঢাকা শহরে কোথাও থাকবো, কিন্তু এই ক্যাম্পাসে আমি নিরাপদ না। আমাদেরকে বিসি নিরাপত্তা দিতে পারে নাই, প্রক্টর নিরাপত্তা দিতে পারে নাই, এই জন্য ক্যাম্পাসটা ছেড়ে দিচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়টা ছেড়ে দিচ্ছি। অনেক স্বপ্ন নিয়ে, অনেক গর্ব নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা এসেছিলাম প্রত্যেকটা ছাত্র। বাংলাদেশি এডুকেশন সিস্টেম চলে হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিসের আন্ডারে, যেটা সিভিল সার্ভিস অফ পাকিস্তানকে বেস করে তৈরি হয়েছিল। এবং এই সিভিল সার্ভিস অফ পাকিস্তান ইন্ডিয়ান সিভিল সার্ভিসকে বেস করে তৈরি হয়েছিল, যেটা ব্রিটিশরা মানে ইংরেজরা যখন ইন্ডিয়ায় ছিল তখনই তারা তৈরি করেছিল ইন্ডিয়ান সিভিল সার্ভিস, এবং সেটার থেকে অনুপ্রাণিত হয়ে সিভিল সার্ভিস অফ পাকিস্তান এবং তারপরে বাংলাদেশ সিভিল সার্ভিস তৈরি হয়েছিল। যখন 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল তখনকার আওয়ামী লীগের গভর্নমেন্ট মানে প্রধানমন্ত্রী ছিল শেখ মুজিবুর রহমান, তিনি এস্টাবলিশ করেছিল এই বাংলাদেশ সিভিল সার্ভিস। এবং সেই সময় তৈরি হয়েছিল প্রথম কোটা সিস্টেম, যেখানে 30% সুযোগ পাবে মুক্তিযোদ্ধারা যারা 1971 সালে যুদ্ধের সময় লড়াই করেছিল, এবং 10% পাবে মহিলারা যারা নির্যাতন হয়েছিল ওই ওয়ারের সময়। বেসিক্যালি ওই ওয়ারের সময় অনেক মহিলাকে রেপ করা হয়েছিল, মেরে দেওয়া হয়েছিল, তাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল 10%। এবং 40% আন্ডার রিপ্রেজেন্টেড ডিস্ট্রিক্ট, আর বাদ বাকি যে 20% রয়েছে সেটাই পাবে ম্যারিট বেস ক্যান্ডিডেট। মানে সোজা ভাষায় বলতে গেলে যে কোনো দেশেই এই ম্যারিট বেস ক্যান্ডিডেটের সংখ্যাই বেশি থাকে, মানে সবাই তো যুদ্ধে যায় না। এবং 1975 সালে যখন আওয়ামী লীগ পাওয়ার থেকে চলে যায়, তারপরে 1976 সালে যখন নিউ গভর্নমেন্ট হয় তখন এই কোটা সিস্টেম আবার চেঞ্জ হয়, যেখানে আন্ডার ডেভেলপমেন্ট ডিস্ট্রিক্ট ছিল 40%, সেখান থেকে 20% ডিক্রিজ করে ম্যারিট বেস ক্যান্ডিডেট যেখানে 20% ছিল সেখানে ওই 20% যোগ করে দেওয়া হয়, মানে তখন টোটাল 40% ম্যারিট বেস ক্যান্ডিডেট হয়ে যায়। এবং তার কিছু বছর পরে 1985 সালে মানে যে প্রতারিত মহিলারা ছিল 10%, সেখান থেকে 5% ডিক্রিজ করে ম্যারিট বেস ক্যান্ডিডেটে 5% ইনক্রিজ করা হয়, মানে 1985 সালে ম্যারিট বেস জব হয়ে দাঁড়ায় 45%। এবং 1997 সালে প্রায় 26 বছর পর আবার ওই বাংলাদেশি লিবারেশন ওয়ার ফ্রিডম ফাইটারদের মানে বাংলাদেশি মুক্তিযোদ্ধাদের পার্সেন্টেজ আবার কমিয়ে দেওয়া হয়। এবং 2010 সালে বাংলাদেশের প্রেজেন্ট পিএম শেখ হাসিনা আবার এই কোটা সিস্টেমকে পরিবর্তন করে, যেখানে ম্যারিট বেস জব ছিল 45%, সেখান থেকে 1% কেটে নতুন একটা বেস তৈরি করা হয়, সেটা হলো ডিসেবল ক্যান্ডিডেট, মানে যারা ডিসেবল ছিল তাদেরকে 1% দেওয়া হয়। এবং নতুন আরেকটা কোটা তৈরি হয়, সেটা হলো গ্র্যান্ড চিলড্রেন অফ ফ্রিডম ফাইটার রিকোয়ারমেন্ট, মানে হলো যে মুক্তিযোদ্ধারা ছিল তাদের তো আর বয়স নেই, তাদের নাতি নাতনিরা চাকরি পাবে 30%। আর এই নিয়ে শুরু হয়েছিল প্রথম গন্ডগোল, যেটা 8ই মার্চ 2018 সাল থেকে শুরু হয়ে গেছিল। বাংলাদেশ হাইকোর্টে এটাকে তোলা হয়েছিল, কিন্তু 2018 সালে অনেক স্টুডেন্ট প্রোটেস্ট করেছিল বলে এই প্রস্তাবটাকে রিজেক্ট করে দেওয়া হয়েছিল, এবং তখন প্রধানমন্ত্রী পুরো কোটা সিস্টেমটাকেই বাতিল করে দিয়েছিল। এবং প্রেজেন্ট টাইমে দাঁড়িয়ে যে 30% কোটা ফর চিলড্রেন অ্যান্ড গ্র্যান্ড চিলড্রেন অফ ফ্রিডম ফাইটার রিক্রুটমেন্টের ক্যাটাগরি ছিল, সেটাকে বাতিল করার জন্যই তারা প্রোটেস্ট করছিল রাস্তায় দাঁড়িয়ে। যেটা ফার্স্ট ফেজ শুরু হয়েছিল 6 জুন থেকে 9 জুন অবধি, এবং দ্বিতীয় ফেজ শুরু হয় 1 জুলাই 2024-এ। সেটা 3 সপ্তাহ ধরে চলে এবং এখনো চলছে। তাদের একটাই দাবি, ওই 30% মুক্তিযোদ্ধাদের যে রিক্রুটমেন্ট ক্যাটাগরি ছিল ওটাকে বাদ দিয়ে দিতে হবে। আর এই নিয়েই তারা প্রোটেস্ট করছিল। এই প্রোটেস্টে স্বার্থদের সমর্থন করছিল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক পার্টি, লেফট ডেমোক্রেটিক অ্যালায়েন্স, বাংলাদেশ জামাতে ইসলাম, বাংলাদেশ স্টুডেন্টস ইউনিয়ন, গণ অধিকার পরিষদ। এবং এই প্রোটেস্টকে কাউন্টার করছিল, মানে এর বিরোধী ছিল বাংলাদেশ প্রেজেন্ট গভর্নমেন্ট, যেখানে তাদের পুরো ডিফেন্স ফোর্সকে নামিয়ে দিয়েছিল, যার মধ্যে আসে বাংলাদেশ পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ আর্মি, বাংলাদেশ আনসার। এবং তাছাড়া
তাছাড়াও ছিল আওয়ামী লীগের দুটো পার্টি, ছাত্রলীগ এবং যুবলীগ। প্রথমেই ছাত্রলীগের সাথে এবং স্টুডেন্টদের সাথে প্রচুর মারামারি বেঁধেছিল, যার মধ্যে অনেক নিহত আহত হয়েছিল। তারপরে পুলিশ ব্যাটালিয়ন নেমে যায় এবং দেখা যায় কিছু স্টুডেন্টকে গুলি করে এবং সেই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল হয়। এবং ঠিক তখনই কাটার ওপর নুনের ছিটা দিয়েছিল প্রধানমন্ত্রী, তখন যখন একটা প্রেস কনফারেন্স করেছিল সেখানে সে বলেছিল যে বাংলাদেশে মুক্তিযোদ্ধারা চান্স পাবে না, চান্স পাবে কারা? রাজাকারেরা। এর জন্যই পুরো ছাত্র সমাজ ভরকে গেছিল, মানে ছাত্র সমাজ ভেবেছে যে আমাদেরকেই রাজাকার বলা হয়েছে। আর তার জন্য পুরো এই প্রোটেস্টটাই পাল্টি খেয়ে যায়, যেখানে তারা ওই কোটা সিস্টেমের জন্য তো লড়াই করেই এবং তাদের যে রাজাকার বলা হয়েছিল তার জন্য তারা লড়াই করতে থাকে। যেমন তাদের সেই স্লোগান, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, 1 2 3 4 আমরা হলাম রাজাকার, চাইতে গেলাম অধিকার হয়ে গেলাম রাজাকার। এরকম অনেক স্লোগানই চলতে থাকে। এই রাজাকারের আসল মানে কি? রাজাকার হলো 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানি সেনাবাহিনীর কর্তৃক গঠিত একটি আধা সামরিক বাহিনী। এটি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী বাঙালি এবং ঊর্ধ্ব অবাঙালি অভিবাসীদের নিয়ে গঠিত। অবরুদ্ধ বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়াইতর মুক্তি বাহিনীকে প্রতিরোধ করার জন্য 1971 সালে মে মাসে খুলনায় প্রথম রাজাকার বাহিনী গঠিত হয়েছিল। মানে সোজা ভাষায় বলতে গেলে রাজাকার একটা বাহিনী ছিল যেটা বাংলাদেশকে স্বাধীন হতে বাধা দিয়েছিল 1971 সালে। তারাই হলো রাজাকার। আর প্রধানমন্ত্রীর ওই বয়ানটাই কাটার উপর নুনের ছিটার মতো কাজ করেছে এই প্রোটেস্টে। তার জন্য বাংলাদেশের প্রায় অধিকাংশ লোকই রাস্তায় নেমে গেছিল এই প্রোটেস্টে। স্টুডেন্টদের লড়াই তো রয়েছেই এবং পার্টিগত লোকেরাও নেমে গেছে রাস্তায়, যেখানে এইসব স্লোগানও চলছিল যে খুনি হাসিনা শাস্তি চায় এবং হাসিনার বিরুদ্ধে আরো অনেক প্রোটেস্ট চলে। বর্তমানে বাংলাদেশের অধিকাংশ জেলায় কারফিউ চলছে, পুরোপুরি সমস্ত জিনিস বন্ধ রয়েছে, রাস্তাঘাট দোকানপাটি, এবং এখনো পর্যন্ত 150-রও বেশি লোক মারা গেছে এবং 11,000-এরও বেশি লোকের ইনজুরি হয়েছে। এখন প্রোটেস্টেও কেউ মৃত্যুর ভয় পাচ্ছে না। তারা বলছে বাবাকে বলে এসেছি যদি মরে যায় বিজয়ের পরেই তাহলে আমার লাশ দফন করবে। বাবাকে বলে আসছি আজকে যদি মরে যায় আমার লাশটা যেন রাস্তা থেকে কেউ না তুলে। আমার ছাত্রদল যখন বিজয় উল্লাস নিয়ে বের হবে আমাকেও তখন যদি বিজয় ঘোষণা করে আমার লাশটা যেন তারা দাফন করে। বিভিন্ন জেলা বিভিন্ন শহর থেকে গাড়ি ভর্তি লোক এসে পৌঁছাচ্ছে ঢাকায় তাদের প্রোটেস্টের জন্য। এমনকি দেশ বিদেশেও তাদের প্রোটেস্ট চলছে, যেমন মালয়েশিয়ায়, আমাদের কলকাতায় এবং আরো অনেক দেশে। এবং এই বাংলাদেশি ছাত্রলীগই এই প্রোটেস্টের বিরুদ্ধে মূল ভূমিকায় ছিল। এই বাংলাদেশি ছাত্রলীগ কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার আগেই তৈরি হয়েছিল 4 জানুয়ারি 1948 সালে। বাংলাদেশি ছাত্রলীগেরও প্রচুর কাহিনী রয়েছে, যেটা এই ভিডিওতে বলতে গেলে অনেক বড় হয়ে যাবে। মানে এই ছাত্রলীগ অনেক ভায়োলেন্স করেছে, টেররিস্ট গ্রুপের সাথেও লিঙ্ক ছিল এই ছাত্রলীগের এক লিডারের, এবং তাছাড়াও আরো অনেক প্রচুর কাহিনী রয়েছে। যদি চাও পরবর্তীতে এই নিয়েও একটা ভিডিও বানাবো। দেখো কোটা সিস্টেম কিন্তু সমস্ত দেশেই আছে, আমাদের ইন্ডিয়াও আছে। যেমন আমাদের ইন্ডিয়ায় বড় বড় ইউনিভার্সিটিতে বা চাকরির ক্ষেত্রে রিজার্ভেশন থাকে। এসটিদের জন্য 7.5%, এসসিদের জন্য 15% এবং ওবিসিদের জন্য 27%, ইডব্লিউএস দের জন্য 10% এবং মেরিট বেস ক্যান্ডিডেটদের জন্য 40.5%। এই রিজার্ভেশনের যেরকম ভালো দিকও আছে সেরকম খারাপ দিকও আছে। যেমন কদিন আগেই একটা ঘটনা ঘটেছে এই আইপিএস পূজা খেতকারের ক্ষেত্রে। তিনি ওবিসি ক্যাটাগরিতে নাম দেখিয়ে মানে ওবিসি কাট করে এই ইউপিএসসি তে চান্স পেয়েছে এবং পরবর্তীতে সে আইপিএস অফিসারও হয়ে গেছে। দেখো এই ওবিসির মানে কি? ওবিসির মানে হলো আদার ব্যাকওয়ার্ড কাস্ট, মানে এই এসসি এসটি বাদে যাদের ইনকাম বছরে 8 লাখের কম তারাই এই ওবিসি কার্ডের জন্য অ্যাপ্লিকেবল হবে। কিন্তু এই পূজার পরিবারের এত বড় বড় ব্যবসা আছে, মানে তাদের নেটওয়ার্থ রয়েছে 100 কোটি, কিন্তু সে তাদের অ্যানুয়াল ইনকাম দেখিয়েছে 8 লাখের কম, শুধুমাত্র ইউপিএসসি তে চান্স পাওয়ার জন্য এবং এই ওবিসি কার্ড করার জন্য। সেটা রিসেন্টলি ধরাও পড়ে গেছে এবং তার এই কেসটা কোর্টে এখনো চলছে। বাংলাদেশে এই ছাত্রদের প্রোটেস্টে পাকিস্তানি আইএসআইদের নামও উঠে এসেছে, কারণ এই ছাত্রদের মধ্যেই কারা এই বন্দুক বের করে গুলি চালাচ্ছে, যেটা একটা সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে যে ছাত্রদের মধ্যেই বন্দুক বের করে কারা যেন গুলি চালাচ্ছে। এরা তো ছাত্র নয়, এরা কারা? মানে এই প্রোটেস্টটাকে আরো গুরুতর করার জন্য তারা এই কাজগুলো করছে। কারা তারা? অনেকে বলছে এরা নাকি পাকিস্তানি আইএসআই। বাংলাদেশি স্টুডেন্ট আবির শহীদ এই প্রোটেস্টের মাধ্যমেই 16 জুলাই তার মৃত্যু হয়েছিল। বাংলাদেশ পুলিশ তাকে গুলি করে মেরে দিয়েছিল। যে ভিডিওটা প্রচুর পরিমাণে ভাইরাল হয় এবং সেই দিনই পরপর 8 জন ছাত্র গুলিবদ্ধ হয় এবং তারা মারা যায়। তার কারণেও পুরো বাংলাদেশ জ্বলে উঠেছিল যে আমাদের এই শহীদ ভাইদের বদলা নিতে হবে। তার জন্য এই প্রোটেস্টটা আরো গুরুতর হয়ে
হয়ে ওঠে এবং সর্বশেষে 21শে জুলাই সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ থেকে একটা অর্ডার আসে যে এই কোটা সিস্টেমকে পুরোপুরি চেঞ্জ করা হয়েছে, যেখানে মেরিট বেস ক্যান্ডিডেটদের 93% দেওয়া হয়েছে এবং বাংলাদেশ লিবারেশন ওয়ার মানে মুক্তিযোদ্ধাদের 5% দেওয়া হয়েছে এবং বাদবাকি যে 2% রয়েছে তার মধ্যে রয়েছে ট্রান্সজেন্ডার, বিকলাঙ্গ এবং আরো কিছু ছাত্রদের। কোর্টে রায় আসার পরেও এখনো চলছে প্রোটেস্ট। বন্ধ হোক এই খুনোখুনি, বন্ধ হোক তাদের পার্টিগত এজেন্ডা, যেখানে ওই এজেন্ডার মধ্যেই মরছে সাধারণ মানুষ। তো ব্যাস বন্ধুরা, আজকে এই পর্যন্ত। এই বাংলাদেশ কোটা সিস্টেম নিয়ে তোমাদের কি মতামত রয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। দেখা হচ্ছে পরের এক নতুন ভিডিওতে। বাই।